আমি ডাক্তার সরওয়ার জাহান। আমি অ্যাপোলো হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি পিডিয়াট্রিক নিউরোলজিতে। আমি আপনাদেরকে আহ, শিশুদের এপিলেপসি বা মৃগী রোগ নিয়ে কিছু কথা বলবো। প্রথম প্রশ্ন হলো যে মৃগী রোগ কী জিনিস। মৃগী রোগ হচ্ছে আমাদের ব্রেইনে অনবরত সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি প্রবহমান থাকে। এই ইলেকট্রিসিটির পরিমাণ যখন বেড়ে যায় এবং এটা বারে বারে হয়, একে আমরা এপিলেপসি বা মৃগী রোগ বলি। এর লক্ষণগুলো হচ্ছে আপনার মনে করেন যে চোখ উল্টে দিবে, তারপরে ঝাঁকি দিবে, অজ্ঞান হয়ে যাবে। বেশিরভাগ লোক মনে করেন এপিলেপসি বলতে এটাই বোঝায়, আর কোনো লক্ষণ নাই। কিন্তু বাচ্চাদের বেশিরভাগ এপিলেপসির লক্ষণগুলো এরকম নয়। তাহলে কি কি রকম আছে? অনেক রকম হতে পারে। যেমন মনে করেন ব্রেইনের সামনের দিক থেকে এক ধরনের এপিলেপসি আছে, এটা ফ্রন্টাল লোব এপিলেপসি বলি। সেটাতে হয় কি, রাত্রেবেলা ঘুমের সময় বাচ্চা চিৎকার দেয় এবং কিছু সময়ের জন্য শক্ত হয়ে যায়। এটা এক ধরনের এপিলেপসি। কানের পাশে একটা টেম্পোরাল লোব আছে ব্রেইনের, এইটাকে টেম্পোরাল লোব এপিলেপসি হয়। এতে কীরকম হয়, বাচ্চা বলে যে আমার উঠে আসছে, কিন্তু বমি করে না। বমির ভাব হয় কিন্তু বমি করে না, অল্প সময়ের জন্য। তারপরে হয় কি যে বাচ্চা ভয় পেয়ে যায়, কাউকে জড়িয়ে ধরে এবং কখনো কখনো 1-2 মিনিটের জন্য বাচ্চা নেতিয়ে পড়ে। এইটা টেম্পোরাল লোব এপিলেপসির লক্ষণ। আরেকটা হচ্ছে যে অক্সিপিটাল লোব পেছন দিকে থাকে। এইটাতে বাচ্চা কিছু সময়ের জন্য অন্ধর মতো হয়ে যায়। 10-20 সেকেন্ডের জন্য মনে হয় কি চোখে কিছু দেখে না। তারপরে এই মাথা ব্যথা হয়, বমি করে। এই রোগটা অক্সিপিটাল লোব এপিলেপসিতে হয়। তো এইটা কখনো কখনো মাইগ্রেনের সঙ্গে কনফিউশন হয়। তাহলে দেখছেন যে ব্রেইন একটা বড় জায়গা। এইটার ব্রেইনের কোন জায়গা থেকে এপিলেপসির উৎপত্তি হচ্ছে তার উপর নির্ভর করে লক্ষণগুলো কীরকম হবে। আরেক ধরনের এপিলেপসি আছে, সেটা হচ্ছে যে 6 থেকে 18 মাস বয়সী বাচ্চাদের হয়। ঘুম থেকে ওঠার পরে ওরা এরকম করে ঝাঁকি দেয় এবং এতে কিন্তু অজ্ঞান হয় না। এই ঘুম থেকে ওঠার পরই ধরে 5 বার 7 বার ঝাঁকি দিল, এটা কিন্তু খারাপ টাইপের এপিলেপসি, আমরা ইনফ্যান্টাইল স্পাজম বলি। তো এইটা এক ধরনের এপিলেপসি। আমি দেখেছি যে এই ঢাকা শহরে বসি এই রোগীটা আমার কাছে এসে 6 মাস পরে। কারণ হলো মা অথবা ডাক্তার কখনোই মনে করেনি যে এপিলেপসি হতে পারে। তারপরে হচ্ছে আরেক ধরনের এপিলেপসি আছে, 6 থেকে 12 বছর বয়সী মেয়েদের হয়। সেটা হচ্ছে যে 10 থেকে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকে। এই দিনে এটা অনেকবার হয়, 10 বার 15 বার 20 বার। কখনো কখনো মায়েরা ধরে মারে, মনে করে কি যে বাচ্চা অমনোযোগী। তাহলে এটা হচ্ছে অ্যাবসেন্স এপিলেপসির লক্ষণ। তাহলে আহ, এই লক্ষণের সঙ্গে যদি মায়েরা পরিচিত না থাকেন, তাহলে ডাক্তারের কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। আরেক ধরনের এপিলেপসি হতে পারে যে কোনো লক্ষণ নাই। যেমন মনে করেন একটা বাচ্চা 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত কথা বলেছে, তারপরে কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছে। সেটাও কিন্তু কখনো কখনো এপিলেপসির লক্ষণ হতে পারে। এপিলেপসি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ক্লিনিক্যাল সেমিওলজি, মানে হলো আপনার লক্ষণগুলো কীরকম। এটা কি এপিলেপসির মতো মনে হয়? 1 নাম্বার, এটা ক্লিনিক্যাল পার্ট। 2 নাম্বার হচ্ছে কিছু কিছু টেস্ট করে ধরা পড়ে। 1 নাম্বার হচ্ছে যেমন ইইজি করি, এবং আমরা কখনো কখনো এমআরআই এমআরআই করে থাকি। ইইজি হলো ইলেকট্রোএনকেফালোগ্রাম। আমি বলেছিলাম আমার প্রথমেই যে ব্রেইনে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, ইলেকট্রিসিটির পরিমাণ বেড়ে যায়। তো ইলেকট্রিসিটিটা পিক আপ করা যায়, একটা মেশিন আছে ইলেকট্রোএনকেফালোগ্রাম মেশিন। সেটা দিয়ে কিন্তু আমরা এটা পিক আপ করতে পারি যে এটা এপিলেপসি কিনা। কিন্তু 40 থেকে 50% ক্ষেত্রে ইইজি পজিটিভ নাও হতে পারে। তারপরে হলো আমরা কখনো কখনো এমআরআই করি। এমআরআই কী জন্য? এমআরআই করা হয় হলো যে ব্রেইনে কোনো গঠনগত খুঁত আছে কিনা দেখার জন্য। আচ্ছা, এপিলেপসি কেন হয়? এটা কিন্তু বিরাট প্রশ্ন। বাংলাদেশে এপিলেপসির এক প্রথম এবং প্রধান কারণ হলো ডেলিভারি জনিত জটিলতা। যেমন মনে করেন একটা বাচ্চা ডেলিভারির টাইমিং আছে। ডেলিভারিতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা লাগে। ডেলিভারি স্টেজ আছে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ। এই স্টেজগুলোর সময় সময় আছে, যে কোনোটা 1 ঘন্টা থাকবে, কোনোটা আধা ঘন্টা থাকবে, কোনো 2 ঘন্টা থাকবে। তো এর সময় যদি বেড়ে যায়, এবং বিশেষ করে বাংলাদেশে এখনও 85 থেকে 90 ভাগ ডেলিভারি বাড়িতে হয়, যেটা একদম সর্বনাশা। তো এই ডেলিভারির সময় যদি ঠিক না থাকে, তখন বাচ্চা ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম পায়। এই অক্সিজেন সাপ্লাই কম পেলে ব্রেনের কিছু জায়গা নষ্ট হয়ে যায়।
এই নষ্ট হওয়ার কারণে বড় হলে পরে অনেক এপিলেপসি আসে। এটা আমি বলবো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনে যে যখন গঠন হয় মায়ের পেটে, বাচ্চার ব্রেইন যখন গঠন হয় তখন এই ব্রেইনের নার্ভগুলো ভেতর থেকে বাইরের দিকে মুভ করে। এই মুভমেন্টের সময় যদি কোনো নার্ভ বেশি মুভ করে অথবা কোনো এক জায়গায় মুভ করার কথা ওই জায়গায় গিয়ে থেমে গেল, এগুলোকে আমরা ডিসপ্লাসিয়া বলি। এই ডিসপ্লাসিয়া একটা অন্যতম প্রধান কারণ এপিলেপসির। এপিলেপসি হলে চিকিৎসা কি? মূলত মেডিকেশন। 98% রোগী আমরা ওষুধ দিয়ে ভালো করি। তার মধ্যে 8 থেকে 10টা ওষুধ পাওয়া যায়। এক একটা ওষুধ এক এক এপিলেপসির জন্য উপকারী। কখনো কখনো এমন হয় যে এক ওষুধে ভালো হচ্ছে না, তখন আরেক ওষুধ ঘুরিয়ে দিতে হয়, অথবা কখনো কখনো 2টা 3টা ওষুধ একসঙ্গে দিতে হয়। 2 নম্বর হচ্ছে এমন হয় যেগুলো গঠনগত খুঁত থাকে, তারা শুধু ওষুধে সারতে চায় না, তখন আমরা এক ধরনের খাবার আছে, খাবারের মধ্যে চর্বি বাড়িয়ে দেওয়া হয়, এটাকে কিটোজেনিক ডায়েট বলে। এই কিটোজেনিক ডায়েট যদি বাড়িয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে অনেক খিচুড়ি কমে গেছে। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে কোনো যদি গঠনগত খুঁত থাকে সেই জায়গাটাকে কেটে ফেলে দেওয়া, এটা এপিলেপসিস সার্জারি বলে। এটা উন্নত দেশগুলোতে হয়, আমাদের দেশে সীমিত পরিমাণে হয়। এই যে এই চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কেন জরুরি? যে এপিলেপসি ব্রেইনকে নষ্ট করে। এপিলেপসি যে যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে এটা ক্যান্সারের থেকেও খারাপ। শুরু আছে, শেষ নাই। কেন বলছি? যদি আপনি এপিলেপসিকে না সঠিক মতো না ধরতে পারেন এবং কন্ট্রোল না করেন তাহলে ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা কমে যাবে। এখন আমি বলবো, একটা বাচ্চা যদি হঠাৎ করে খিঁচুনি শুরু হয় তাহলে মায়ের করণীয় কি? বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা পাজল হয়ে যান। প্রথম কথা আমি বলে দিচ্ছি যে খিঁচুনিতে সাধারণত বাচ্চার কিন্তু মৃত্যু হয় না, কাজেই পাজল হবেন না। পাজল হলে সঠিক ম্যানেজমেন্ট হবে না। তাহলে কি করতে হবে ম্যানেজমেন্ট? যে যখন বাচ্চার খিঁচুনি হয় তখন বাচ্চাকে কাত করে শুয়ে দিন। কাত করে শুয়ালে কি হয় যে যে কোনো এক কাত, ডান কাত অথবা বাম কাত, তাহলে লালাটা নিচে পড়ে যায় এবং লালাটা শ্বাসনালীর দিকে যায় না। শ্বাসনালীকে খোলা রাখা খুব জরুরি। 2 নম্বর হলো যে এই কাত করে শোয়ালে জিহ্বাটি পিছনের দিকে পড়বে না, ফলে শ্বাসনালীকে সে বন্ধ করবে না, এটাও কিন্তু খুব জরুরি। 3 নম্বর হচ্ছে যখন খিঁচুনি 2 মিনিটের বেশি পার হয়ে যাচ্ছে তখন পায়খানা রাস্তায় ডায়াজপাম সাপোজিটরি দিতে হয়। এক সাপোজিটরি না কমলে আরেকটা সাপোজিটরি দিতে হয়। এবং যদি 15 মিনিটের মধ্যে খিঁচুনি না কমে অবশ্যই অবশ্যই নিকটস্থ হসপিটাল অথবা ক্লিনিকে চলে যাবেন। মনে রাখবেন, স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে একটা খুব মারাত্মক রোগ, যেটাতে আপনার বাচ্চার ব্রেন সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। সেই জন্য কোনো অবস্থায় যেন স্ট্যাটাস এপিলেপটিকাস না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার সরওয়ার জাহান। আমি অ্যাপোলো হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি, পিডিয়াট্রিক নিউরোলজিতে। আমি আপনাদেরকে বাচ্চাদের মাথা ব্যথা নিয়ে কিছু কথা বলবো। বাচ্চাদের মাথা ব্যথার কী কারণ? 1 নম্বর কারণ হলো মাইগ্রেন। তারপরে হলো বাচ্চার ব্রেইনে যদি কোনো ইনফেকশন হয়, মেনিনজাইটিস, এনকেফালাইটিস হয়। তারপরে হলো ব্রেইনের আশেপাশের কতগুলো স্ট্রাকচার আছে, যেমন মনে করেন এই যে কানে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু বাচ্চার মাথা ব্যথা হতে পারে। যদি দাঁতে ইনফেকশন হয় অথবা দাঁতে ব্যথা পায় তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। চোখে যদি কোনো ইনফেকশন হয় অথবা চোখের স্ট্রেনের কারণে মাথা ব্যথা হতে পারে। এখন একজন মা মনে করতে পারেন যে দাঁতের ব্যথা হলো তাহলে মাথা ব্যথা হবে কেন? এর কারণ হলো যে দাঁতের যে নার্ভ সাপ্লাই এবং স্ক্যাল্পের যে নার্ভ সাপ্লাই, মানে মাথার যে নার্ভ সাপ্লাই, সেটা একই। সেই জন্য আপনার কখনো কখনো দাঁতের ব্যথা মাথায় অনুভূত হতে পারে। আচ্ছা, তারপরে হলো আরও খুব ইম্পর্টেন্ট কারণ হলো যে ব্রেইন টিউমার। হ্যাঁ। এবং এটা আমি বলবো এটা অন্যতম মানে বিপজ্জনক বিপজ্জনক কারণ যে ব্রেইন টিউমার। তারপরে আরেকটা বিপজ্জনক কারণ আছে, সেটা হচ্ছে যে ব্রেইনে যদি প্রেশার বেড়ে যায়, এটা আমরা বলি রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তো এটা সঙ্গে সঙ্গে এই দুটো কারণ যে ব্রেইন টিউমার এবং রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এটা সঙ্গে সঙ্গে ধরতে হয় দ্রুত। যদি আপনি না ধরতে পারেন তাহলে এই বাচ্চার জন্য সর্বনাশ হয়ে যাবে। মাইগ্রেন হচ্ছে একটা রোগ যেটা বেশিরভাগ ডাক্তার এবং মায়েরা মনে করেন শিশু বাচ্চাদের মাইগ্রেন হয় না, কিন্তু মাইগ্রেন হচ্ছে অত্যন্ত কমন রোগ। ল্যান্সেট বলছে, ল্যান্সেট হচ্ছে একটা অত্যন্ত প্রসিদ্ধ মেডিকেল জার্নাল। এটা বলছে পৃথিবীর এখন সবথেকে
দামি অসুখ হচ্ছে মাইগ্রেন। কারণ হলো এটা এত কমন যে আপনার 10 জন লোক যদি নেন অন্তত 5 জনের মাইগ্রেন পাওয়া যাবে। লক্ষণ নিয়ে 2-3টা কথা বলবো। বাচ্চা মাথা ব্যথা হয়, মাথা ব্যথা সাধারণত সামনের দিকে হয় অথবা মাঝ বরাবর হয় কিন্তু পেছনে হয় না। তাহলে সামনের দিকের মাথা ব্যথা অথবা কখনো কখনো এক পাশে মাথা ব্যথা, এবং এই মাথা ব্যথার স্থায়িত্ব হবে 1 ঘন্টা থেকে 3 দিন। কোনো মাথা ব্যথা যদি দিনের পর দিন চলতে থাকে এটা সাধারণত মাইগ্রেন নয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মাথা ব্যথাটা এত বেশি হয় এবং বাচ্চা এত অসুস্থ হয়ে যায় সে কোনো কাজ করতে পছন্দ করে না। যে বাচ্চা টেলিভিশন দেখতে পছন্দ করে সে বাচ্চা টেলিভিশন না দেখে ঘরে এসে শুয়ে থাকবে। তারপরে আরেকটা জিনিস হয়, মাকে বলে কি মা লাইটটা অফ করে দাও, এটাকে আমরা ফোটোফোবিয়া বলি। অন্ধকারে ওরা পছন্দ করে। 3 নম্বর হলো যে মাকে বলে যে তুমি কথা বলো না, কথা বললেও তাদের কাছে কষ্ট হয়, এটা ফোনোফোবিয়া বলে। তাহলে এই রকম লক্ষণ যদি পাওয়া যায় যে মাথা ব্যথা হচ্ছে, সঙ্গে আলোতে সমস্যা হচ্ছে, সাউন্ডের সমস্যা হচ্ছে, এবং একই সঙ্গে তাদের বমি থাকে অথবা বমির ভাব থাকে, এমন যদি হয় যে এই মাইগ্রেন আপনার স্কুলে ডিস্টারবেন্স করছে, যে মাসে এই 5 দিন 6 দিন স্কুলের হ্যাম্পার হচ্ছে, স্কুলে যেতে পারছে না, পড়াশোনার হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের জন্য প্রিভেন্টিভ ওষুধ দিতে হয়। মাইগ্রেনের ওষুধ মূলত 2 রকম। একটা হলো যখন অ্যাটাকগুলো হয়ে গেল তখন একরকম, যখন মাথা ব্যথা যাতে না আসে সেই জন্য আরেক রকম, মাইগ্রেন প্রিভেন্টার বলে। তো মাথা ব্যথা যখন হয়ে গেল তখন আমরা যা সাধারণত প্যারাসিটামল, আইবুপ্রোফেন অথবা প্রোক্লোরপ্যারাজিন, মেটোক্লোপ্রামাইড এগুলো দিয়ে দিই। আর যাতে মাথা ব্যথা না আসে সেই জন্য কতগুলো অ্যান্টিকনভালসেন্ট যেমন টোপিরামেইড অথবা ভ্যালপোরিক অ্যাসিড এগুলো ভালো কাজ করে। তো যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি মাইগ্রেনকে ট্রিটমেন্ট করেন তাহলে বাচ্চা কিন্তু স্কুল পারফরমেন্স ভালো হবে। আর একটা খুব কমন ট্রিগার আছে, সেটা হচ্ছে যে রোদে প্রবলেম হয়। আমার অনেক বাচ্চা আছে যে বলে যে স্কুল থেকে আসার পরেই বলে যে মাথা ব্যথা হচ্ছে। সেটা কেন? যে ওই স্কুল থেকে আসার সময় হয়তো রোদে এক্সপোজড হয়েছে, সেই জন্য রোদটা অ্যাভয়েড করা ভালো। সেই ক্ষেত্রে বাচ্চা সানগ্লাস পরতে পারে অথবা সানক্যাপ পরতে পারে। আর আরেকটা জিনিস আছে চকলেট, আরেকটা হচ্ছে টেস্টিং সল্ট। তো ব্রাউন কালার যেটা সেটা একদম নিষেধ। বাচ্চা যদি খুব নেশা থাকে চকলেটের তাহলে ওর ক্যান্ডি খেতে পারে অথবা মিল্ক বেসড যেটা সেটা খেতে পারে। 2 নম্বর হলো টেস্টিং সল্ট হচ্ছে ওই যে চাইনিজ খাবার ইউজ করে, এখন অনেক ফাস্ট ফুডে খাবারকে স্বাদ করার জন্য টেস্টিং সল্ট ইউজ করে। তো সেগুলো অ্যাভয়েড করলে অনেক হেল্প হয়। বেশিরভাগ মা বাবা প্রথমেই যান কিন্তু চোখে ডাক্তারের কাছে, কিন্তু আপনারা যদি মাথা ব্যথার কারণগুলো দেখেন দেখবেন কি চোখের কারণ হচ্ছে এই লিস্টের যে লিস্ট আছে মাথা ব্যথার তার নিচে, অর্থাৎ খুব কমন কারণ নয়। কমন কারণ হচ্ছে মাইগ্রেন। কাজে আপনাকে মাইগ্রেন সম্পর্কে সতর্ক থাকা লাগবে এবং এটা শিশু নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার সারফার জাহান। আমি অ্যাপোলো হসপিটালে পিডিয়াট্রিক নিউরোলজিতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমি বাচ্চাদের এডিএইচডি নিয়ে কথা বলবো। এডিএইচডি অথবা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। তো এডিএইচডিতে কী বোঝায়? এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অথবা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। দুটো একই রোগের দুটো স্পেকট্রাম। সেটা কীরকম? যে অনেক বাচ্চা থাকে চঞ্চল। কীরকম চঞ্চল? যে ওই বাচ্চা বাচ্চা যারা বেশি চঞ্চল যেটা হয় কি যে স্কুলে সিট থেকে উঠে যায়, উঠে গিয়ে বিভিন্ন জায়গায় হাঁটতে থাকে, টিচারের কথা ফলো করে না, অথবা সে সিটে বসে আছে আরেকটা বাচ্চাকে খোঁচা মারলো। তারপরে হচ্ছে টিচার যখন বোর্ড ওয়ার্ক করেন, বোর্ড ওয়ার্কের সে 50% লস করে, 50 তুলে নিয়ে আসতে পারে না। হোমওয়ার্ক কী কী দিয়েছে টিচার সেটা তুলে নিয়ে আসতে পারে না। এটা হচ্ছে অতিরিক্ত চঞ্চল বাচ্চা। অথবা স্কুলে গিয়ে মারামারি জুড়ে দিল, এই সহজেই মারামারি জুড়ে দিল, যেটা তার চরিত্রের সঙ্গে মিলে না। তো এটাকে আমরা সাধারণত বলি কি দুষ্ট বাচ্চা, শয়তান বাচ্চা। যেটা এই রোগের সঙ্গে কেউ পরিচিত নই আমরা। আরেকটা ধরনের আছে, সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। ওটাতে বাচ্চা বেখেয়ালি হয়। বেখেয়ালি কীরকম? যে বাচ্চার মেধা ভালো, সে সব কিছু বোঝে, কিন্তু দেখা যাবে কি যে
ক্লাস 8-এ পড়ে বাচ্চা, 2 লিখে ফেলছে 5, খেয়াল করছে না, সিলি মিস্টেক করে। তো এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট ক্লু। তারপরে হলো সে যখন টিচার যখন প্রথম হলো টিচারের সঙ্গে পড়াতে বসাতে প্রবলেম হয়। টিচারের কাছে যখন পড়লো সে এক নাগারে তার মনোযোগটা ধরে রাখতে পারলো না। যেমন মনে করেন প্রথম 10 সেকেন্ড সে মনোযোগ দিল, তারপরে 5 সেকেন্ড সে মনোযোগ দিল না, তারপরে আবার 10 সেকেন্ড মনোযোগ দিল, তারপরে 5 সেকেন্ড মনোযোগ দিল না। তাহলে তার পড়াটার ব্যাঘাত হচ্ছে, কিছু জিনিস সে মিস করে যাচ্ছে। এবং এই যে মিস যে করছে সেটা কিন্তু তার নিজের কন্ট্রোলে নাই এবং নিজে বুঝতে পারে না যে আমার এই প্রবলেম আছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা ধরে মারেন। নানি দাদি বলেন যে ওর ওর বাবাও দুষ্ট ছিল, এই জন্য দুষ্ট হয়েছে। তারপরে হলো যে যখন টিচারের কাছে আপনি পড়তে বসালেন তখন হয় কি সে উঠে যায়, 5 মিনিট পরেই উঠে যায়, উঠে গিয়ে বলে যে আমি পানি খেয়ে আসি, আবার 5 মিনিট পরে বলে আমি বাথরুম থেকে আসি, আবার 5 মিনিট পরে বলবে আমি পায়খানা করে আসি। তো এইরকম এক নাগারে যে কাজগুলো সেগুলো সে পছন্দ করে না এবং তার ওই এক নাগারের কাজগুলো করতে কষ্ট হয়। তো এইটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার অথবা ওই এডিএইচডির লক্ষণ। এখন কেউ একজন মনে করতে পারেন যে বাচ্চা তো স্বাভাবিকভাবেই চঞ্চল হতে পারে, তাহলে এডিএইচডি আমি কেন বলবো, অথবা চিকিৎসার প্রয়োজন কেন, অথবা এই রোগটা ধরার প্রয়োজন কেন? এটার প্রয়োজন হচ্ছে এই জন্য, যদি আপনি তাকে স্কুল হ্যাম্পার করে, স্কুলে কোনো পড়াশোনার ব্যাঘাত ঘটে, তাহলে এটাকে অবশ্যই অ্যাড্রেস করার মতো। যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে কি হয় যে স্কুল থেকে বের করে দেয়। আমি অনেক বাচ্চা দেখেছি যারা এটাকে ইগনোর করেন, তাদেরকে স্কুল রাখছে না, কারণ টিচার সরাসরি বলে দিবে যে আমি তোমার একটা বাচ্চার জন্য আমি আরও 25টা বাচ্চার পড়াশোনা নষ্ট করতে পারি না। তো এই জন্য এটাকে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বাচ্চা ভালো হবে। তো এইটার কারণ কি? এটার কারণ হলো ব্রেইনের সামনের দিক আমাদের যে কনসেন্ট্রেশন হয় সেটা ব্রেইনের সামনের দিক, ফ্রন্টাল লোব বলি আমরা, ওইটা কন্ট্রোল করে। তো এই ফ্রন্টাল লোবে যদি নরএড্রিনালিন এবং ডোপামিন কম থাকে তাহলে আপনার এই জিনিসটা আসে। সেই জন্য কিন্তু আমরা যে ওষুধগুলো দিই এইটাতে, সেটা কিন্তু নরএড্রিনালিন এবং ডোপামিনের অ্যানালগ ড্রাগ, মানে ওইটার মতো কাছাকাছি ওষুধ আমরা দিই, ফলে দেখা যায় যে বাচ্চা অনেক ভালো করে। আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর হলো যে এই আপনারা সবাই টনসিল চেনেন যে দুই পাশে টনসিল থাকে। আরেকটা জিনিস থাকে টনসিলের মতো, এটা থার্ড টনসিল বলে, এটা থাকে হলো নরম তালু বা আলা জিহ্বার পেছনে। তো এটা অ্যাডেনয়েড বলে। এই অ্যাডেনয়েড অনেক বাচ্চাদের বড় থাকে। অ্যাডেনয়েড বড় থাকলে কি হয়, রাতে যখন ঘুমায় তখন এটা ওই আলা জিহ্বাটা এবং নরম তালুটা ওটাকে আটকে ধরে। তখন বাচ্চা 10 সেকেন্ড 15 সেকেন্ড এর জন্য অক্সিজেন কম পায় ব্রেইনে। এই অক্সিজেন কম পেলে এইরকম যদি রাতের বেলা ধরেন 50 বার 100 বার হয়, তখন এটা ব্রেইনে সাংঘাতিক রকম ক্ষতি করে। এটাকে অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া বলে। এই অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া অ্যাটেনশন ডেফিসিটের একটা খুব অন্যতম প্রধান কারণ এবং অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। এটাকে যদি আপনারা মানে ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বাচ্চা অনেক ভালো হয়ে যায়। আমার রাজবাড়ির বাচ্চা আছে, মা এসে বলছে যে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাতে পারি না, ও স্কুল থেকে দৌড়ে চলে আসে এবং আমাকে মারে। যখন আমি তার অ্যাডেনয়েডেক্টমি করালাম, অপারেশন করালাম, তো তখন কিন্তু বাচ্চাটা ভালো হয়ে গেল। তো এই জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে যে চঞ্চলতা এবং অ্যাটেনশন ডেফিসিটের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই এনলার্জড অ্যাডেনয়েড। এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। আচ্ছা, আর আমরা ওষুধের মধ্যে কি দিই? ওষুধের মধ্যে হচ্ছে যে মিথাইলফেনিডাইড বা অথবা ক্লোনিডিন অথবা অ্যাটামক্সিডিন এই জাতীয় ওষুধ দিয়ে ট্রিট করতে হয়। আর কিছু মানে ট্রিক্স আছে। কেমন ট্রিক্স? যেমন মনে করেন যে বাচ্চাটার অ্যাটেনশন ডেফিসিট আছে তাকে টিচার সামনে বসাবে, সামনের বেঞ্চে বসাবে, এই 1 নম্বর। 2 নম্বর হলো যে যখন পড়াবে তখন বন্ধ ঘরে পড়াবে, আশেপাশে টেলিভিশনের সাউন্ড হচ্ছে অথবা একই রুমে 4-5 জন ছেলে মেয়ে পড়ছে, এই রুমে তার জন্য ভালো হবে না। তাহলে তার অনবরত তার ডিস্ট্রাকশন হয়, অনবরত সে মনোযোগ আরেক দিকে চলে যায়। 3 নম্বর হলো 1:1 পড়ানো। যেমন যেই বাচ্চাটার অ্যাটেনশন ডেফিসিট আছে সে যদি 5 জনের সঙ্গে একটা ব্যাচে পড়ে সে কিন্তু ভালো করবে না। তাহলে তাকে একজন টিচার এবং একজন স্টুডেন্ট
এইরকম একটা সেটিংয়ে দিতে হবে এবং তার পেছনে মাকে লেগে থাকতে হয়। এই লেগে থাকাটা জরুরি এবং লেগে থাকলে কিন্তু অনেক ভালো করে। আরেকটা আছে যে যদি চঞ্চল হয় বেশি, সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কি বাচ্চার অটিজম কিনা। এই ইভ্যালুয়েশনের জন্য শিশু নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। ধন্যবাদ। আমি ডাক্তার সাভার জাহান। আমি অ্যাপোলো হসপিটালে পিডিয়াট্রিক নিউরোলজিতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমরা যখন মেডিকেল গ্র্যাজুয়েশন করি, তখন অটিজম নিয়ে খুব বেশি কথাবার্তা হতো না, অথবা অটিজমের প্রকোপ কম ছিল। আমার মনে পড়ে না যে আমাদের কোনো টিচার এটা নিয়ে কখনো কথা বলেছেন। কিন্তু যে কোনো কারণেই হোক, এখন অটিজমের প্রকোপ বেড়েছে। যেমন বলা হয় যে 50 থেকে 100 জন বাচ্চার মধ্যে একজনের অটিজম আছে। তার মানে এর প্রকোপ অত্যন্ত বেশি। সেই জন্য এই রোগের সঙ্গে আমাদেরকে পরিচিত হতে লাগবে। তো কী লক্ষণ পেলে আমরা বলবো যে এটা অটিজম? অটিজম হচ্ছে একটা লক্ষণ ভিত্তিক ডায়াগনোসিস। আমরা বলি ডেভেলপমেন্টাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা তৈরি করা ম্যানুয়াল। তার মধ্যে 19টা পয়েন্ট আছে। তার মধ্যে 6টা পয়েন্ট যদি মিলে, তাহলে আমরা বলি এই বাচ্চাটার অটিজম হয়েছে। কীরকম? যে সঠিক সময়ে সে কথা বলছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশনের অন্যান্য যে পদ্ধতি, যেমন মনে করি ইশারা না বোঝা। যেমন আমি বলি যে এই জিনিসটা আমার দরকার, জেস্চার, যে সে আঙ্গুল দিয়ে দেখাতে পারে না, পয়েন্টিং করতে পারে না। তার আই টু আই কন্ট্যাক্ট বোঝে না, যে মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলা বা অন্য কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলা, এইটা থাকে না। তারপরে হচ্ছে যে আরও কতগুলো ডিফেক্ট হয়, যেমন মনে করেন সে প্রোনাউনের ব্যবহার বোঝে না। যেমন সে বলবে যে সাদমান তুমি খাবে, ও বলবে যে সাদমান খাবে। প্রোনাউনের ব্যবহার না বোঝা। তারপরে হচ্ছে ইকোলেলিয়া বলে। ইকোলেলিয়া হলো যখন মা বলল যে তুমি যাবে, ও বলবে যে তুমি যাবে। তো এটা হলো ইমিডিয়েট ইকোলেলিয়া। আরেকটা ইকোলেলিয়া আছে। ইকোলেলিয়া কথার মানে হলো প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি করে কথার। তারপরে হলো যে সকালবেলা 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে যেই অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিল, সে এই অ্যাডভার্টাইজমেন্ট আওড়াতে থাকে। এটা ডিলেইড ইকোলেলিয়া বলে। এগুলো অটিজমের লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে যে কোনো জিনিসের প্রতি অতি আগ্রহ, আনইউজুয়াল ফ্যাসিনেশন। যেমন মনে করেন এইটা কিন্তু অর্থবহ নয় এরকম কোনো জিনিসের প্রতি অতি আগ্রহ। যেমন মনে করেন সে বোতলের মুখা জমাতে থাকে। হ্যাঁ, যত বোতল দিবেন তার সব কিছুর মুখা নিবে এবং এটা আপনি তার থেকে সরাতে পারবেন না। আপনি তাকে গাড়ি দিলেন, সেই গাড়িটা সে ভেঙে ফেললো, ভেঙে ফেলে সে শুধু চাকাটা নিয়ে খেলবে। অথবা আমার একটা বাচ্চা আছে, সে শুধুমাত্র বুধবার দিন স্কুলে যাবে না, অন্যান্য দিন ঠিক আছে, শুক্রবার দিন সারাদিন বাইরে ঘুরবে। এই রুটিন তাকে মানতেই হবে। এই একটা স্ট্রিক্ট ইন্টারেস্ট কোনো জিনিসের প্রতি, এইটা অটিজমের কিন্তু খুব ইম্পর্টেন্ট লক্ষণ। তারপরে হচ্ছে কতগুলো মোটর ম্যানারিজম বলে, যখন বাচ্চা রাগ হয় বা আনন্দিত হয় করতে থাকে অথবা চরকির মতো ঘুরতে থাকে। তাহলে এর লক্ষণগুলো যদি আমরা পাই, তাহলে মনে করব সম্ভবত তার অটিজম থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে শুধু লক্ষণের কথা বললাম, কিন্তু লক্ষণ ভিত্তিক ডায়াগনোসিস করার আগে আপনাকে অটিজম নয় এইরকম কোনো ডিজিজ আছে কিনা সেগুলো তুলিয়ে দেখতে হবে। যেমন মনে করেন কি ডিজিজ থাকতে পারে, যেমন মনে করেন আমাদের স্পিচটা ডেভেলপ করে হচ্ছে টেম্পোরাল লোব থেকে, যেটা কানের পাশে থাকে, ব্রেনের কানের পাশে থাকে। এই টেম্পোরাল লোবে যদি কোনো সাইলেন্ট এপিলেপসি থাকে, তাহলে বাচ্চার স্পিচ আসবে না। বেশিরভাগ মা মনে করেন যে স্পিচ আসে আলাজিব্বা থেকে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমাকে এসে মায়েরা বলেন যে দেখেন তো ডাক্তার সাহেব আলাজিব্বা ঠিক আছে কিনা। তো এটা একদমই ভুল ধারণা। তাহলে স্পিচ ডেভেলপ করার পদ্ধতিটা কি, যে প্রথমে সে কানে শুনবে, কানে শোনা শব্দটা, তারপরে টেম্পোরাল লোবে যাবে, টেম্পোরাল লোবে কথা প্রসেস হয় এবং ওইখানে যদি কোনো খিঁচুনি থাকে, তাহলে আপনার সে কথা ডেভেলপ করবে না। তারপর ওখান থেকে কথা প্রসেস হওয়ার পরে ওইটা ভয়েস বক্সে পাঠাবে। তাহলে এই হচ্ছে সার্কিট। এই সার্কিটে যদি কোনো গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু বাচ্চা সঠিক সময়ে কথা বলবে না। তাহলে একটা ইম্পর্টেন্ট কারণ হলো বাচ্চাদের সাইলেন্ট এপিলেপসি।
এই এপিলেপসিকে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু বাচ্চা সেরে যাবে। ২ নাম্বার হলো যে যদি বাচ্চা কানে না শুনে তাহলে কিন্তু তার স্পিচ আসবে না। আমার চিটাগং থেকে এক বাচ্চা আসে যার বয়স ৪ হয়ে গিয়েছে, সে কিন্তু কখনোই অটিজম নয়, কিন্তু শুধুমাত্র কানে শোনে না বলে কথা ডেভেলপ করে নাই, কিন্তু মা কখনোই রেকগনাইজ করেনি যে এটা কানে শোনে না। এইসব ক্ষেত্রে নানি দাদিরা সাধারণত বলেন যে দেখো অনেক বাচ্চা দেরি করে কথা বলে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তারপরে ৩ নাম্বার হলো যে পিকেইউ, ফেনাইল কেটোনিউরিয়া একটা রোগ আছে, যেটা আমাদের শরীরে ৪ থেকে ৫,০০০ মতো এনজাইম আছে। এই এনজাইমের অভাব থাকলে পরে প্রোটিনকে সে ভালো করে ভাঙতে পারে না, তখন শরীরে এক ধরনের প্রোটিন জমে যায়। এটার কারণে ফিনাইল অ্যালানিন বেড়ে যায়, এই ফিনাইল অ্যালানিনটা ব্রেনকে ক্ষতি করে। তো এইটা একটা ইম্পর্টেন্ট কারণ। আরেকটা কারণ হলো শরীরে যদি অ্যামোনিয়া বেড়ে যায়, অ্যামোনিয়া আসে প্রোটিন থেকে, অ্যামোনিয়া থেকে প্রোটিনটার পরিমাণ যদি আসে বেশি, সেটা ব্রেনকে ক্ষতি করে। এই এই বাচ্চাকে যদি আপনি প্রোটিন কম দেন তাহলে বাচ্চাটার হেল্প হয়। তাহলে এই পয়েন্টগুলো ধরা জরুরি। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে এনলার্জড অ্যাডেনয়েড। এনলার্জড অ্যাডেনয়েড কি, সেটা হলো যে এই টনসিলের থাকে দুই পাশে, আর টনসিলের পেছনে আরেকটা জিনিস থাকে অ্যাডেনয়েড। তো এই অ্যাডেনয়েড যদি বড় থাকে তাহলে এটা স্লিপের সময় অক্সিজেন কম যায় ব্রেনে, আমরা বলি অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া। সেই সব বাচ্চারা চঞ্চল হয়, অমনোযোগী হয় এবং কথা দেরিতে শিখতে পারে। সেটাকে কিন্তু বোঝার ব্যাপার আছে যে এটা যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে কিন্তু ইমপ্রুভ করে যায়। তাহলে ইমপ্রুভ করার মতো যে কোনো কম্পোনেন্ট আছে কিনা সবগুলো আমাকে খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র যদি কেউ লক্ষণভিত্তিক ডায়াগনোসিসে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কেসগুলো মিস হয়ে যাবে। আরেকটা কারণ হলো, আরেকটা কথা হচ্ছে যে বাচ্চা কখন কথা বলবে, এটা সব মাদের জেনে রাখা জরুরি। যে ১ বছর বয়সে ১ শব্দ বলবে, ২ বছর বয়সে ২ শব্দ বলবে, দুই শব্দ ঠিক নয়, ২ শব্দওয়ালা সেন্টেন্স বলবে, এবং ৩ বছর বয়সে ৩ শব্দওয়ালা সেন্টেন্স বলবে। তো এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি বলি যে ১৩ মাস বয়সে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে যদি ১ বছর বয়সে মা বাবা না বলে। এটা খুব জরুরি। কারণ হলো ১ বছর বয়সে চিকিৎসা করে আপনি যে রেজাল্ট দিতে পারবেন সেটা ৩ বছর বয়সে আসলে দিতে পারবেন না, কারণ অলরেডি ২ বছর টাইম সে লস করেছে। ২ বছরে খিচুনি হয়ে তার ব্রেন অনেক নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য তড়িৎ গতিতে অসুখটা ধরা জরুরি। অটিজমের চিকিৎসা কী? অটিজমের চিকিৎসা হচ্ছে মূলত লক্ষণ যা আছে সেটাকে চিকিৎসা করা। যেমন মনে করেন একটা বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, চঞ্চলতার কিছু ওষুধ আছে। খুবই যদি অমনোযোগী থাকে, কিছু অমনোযোগীর ওষুধ আছে। তারপরে হচ্ছে বাচ্চা যদি এর সঙ্গে কমনলি ওসিডি বলি আমরা, অবসেশন কম্পালসিভ ডিসঅর্ডার থাকে। আবার একটা বাচ্চা আছে মাকে ফ্যান চালাতে দিত না, প্রচণ্ড গরম, ওরা গরমে ঘেমে যাচ্ছে, বাচ্চা নিজেও ঘেমে যাচ্ছে কিন্তু ফ্যান চালাতে দিবে না, এইগুলোকে ওসিডি বলে। ওসিডিকে যদি আপনি ট্রিটমেন্ট করেন বাচ্চা ইমপ্রুভ করে যায়। আর অটিজমের শেষ ফলাফল কী, যেটা নিয়ে সব মা বাবা শঙ্কিত। অটিজমের শেষ ফলাফল কী হবে এটা নির্ভর করে তার বুদ্ধিমত্তা এবং তার অটিজমের গ্রেডিংয়ের উপর, সে কতদূর অটিজম আক্রান্ত। যেমন যে বাচ্চাটা 1% আক্রান্ত তার ফলাফল একরকম হবে, যে বাচ্চাটা 90% আক্রান্ত তার ফলাফল কিন্তু আরেক রকম হবে। আরেকটা জিনিস এর সঙ্গে যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অটিজমের বাচ্চার 40% বাচ্চার আইকিউ খুব ভালো থাকে, তার বুদ্ধিমত্তা খুব ভালো থাকে। অনেক মা মনে করেন যে আমাকে এসে বলে ডাক্তার সাহেব আমার বাচ্চা ট্যাব চালাতে পারে, আমার বাচ্চা কম্পিউটার চালাতে পারে, যেই মোবাইল চালাতে পারে, আমি যেই কাজ পারি না আমার বাচ্চা কিন্তু সেই কাজ পারে, কাজে আমার বাচ্চার অটিজম হতে পারে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। বুদ্ধিমত্তা এবং এবং অটিজম কিন্তু টোটাল ডিফারেন্ট জিনিস। আমার একটা নারায়ণগঞ্জের বাচ্চা আছে, সে তার ক্লাস 8-এ পড়ে, সে তার বাবাকে বলছে যে আব্বা আমি গেমসের সফটওয়্যার করব। বাচ্চাটার এত মেধা ভালো যে আমি মনে করি সে তাকে যদি ঠিকমতো লালন করা হয় সে অনেক দূর যেতে পারে। তো যেটা বলছিলাম যে শেষ ফলাফল কী, শেষ ফলাফলের জন্য এই ফ্যাক্টরগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলোকে আপনাকে খতিয়ে দেখতে হবে এবং তার যে জিনিসের প্রতি খুব আগ্রহ ভালো এবং যে জিনিসে সে ভালো করে এই জিনিসগুলোকে লালন করা, তাহলে সে অনেক ভালো করতে পারে। হতে পারে একটা অটিস্টিক বাচ্চা পৃথিবীর সবথেকে বড় ভালো পেইন্টার, সবথেকে ভালো সফটওয়্যার ডেভেলপার। এটা কিন্তু আনইউজুয়াল নয়।
তাহলে অটিজম যখন আপনি শুনলেন আঁতকে উঠবেন এবং ভয়ে মুষড়ে যাবেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে ওষুধের ব্যাপারে মা বাবাদের সাংঘাতিক রিজার্ভেশন আছে। তো ওষুধ তো বেসিক্যালি কেউই পছন্দ করে না, কিন্তু কিছু কিছু ওষুধ আছে হেল্প করে। তাহলে ওষুধের ব্যাপারেও আপনারা যদি খুব শঙ্কিত থাকেন, তাহলে সেসব বাচ্চারাও ভালো করতে পারে না। ধন্যবাদ। আমি ডাক্তার সারওয়ার জাহান। আমি অ্যাপোলো হসপিটালে পিডিয়াট্রিক নিউরোলজিতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমি আজকে বাচ্চাদের সেরিব্রাল পলসি নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন হলো যে সেরিব্রাল পলসি কী জিনিস? সেরিব্রাল পলসি হলো শিশুদের পঙ্গুত্ব, যেমন হাতে আমি কেউ নাড়াতে পারছে না, এবং এই নাড়াতে না পারার কারণ যদি এমন হয় যে যেটা ব্রেইনের কারণে, যদি ব্রেইন কোনো জায়গায় কাজ না করে তাহলে কিন্তু হাত পা নাড়াতে পারবে না। তো এই ব্রেইনের শিশু বয়সে ব্রেইনের ত্রুটির কারণে যেই পঙ্গুত্ব আসে, সেটাকে সেরিব্রাল পলসি বলে। আমাদের দেশে সেরিব্রাল পলসির অন্যতম প্রধান কারণ হলো বাড়িতে ডেলিভারি। বাড়িতে ডেলিভারি করালে হয় কি, যে আহ, যে ট্রেন্ড দায় আছে অথবা নার্স আছে, ওরা টাইমিং বোঝে না, যে 4 ঘন্টায় হতে লাগবে, 2 ঘন্টায় হতে লাগবে বা 10 ঘন্টায় হতে লাগবে, এই টাইমিং ওরা বোঝে না। ফলে ব্রেনে অক্সিজেন কম পায়। ফলে বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার খিঁচুনি আসে এবং ব্রেনে অক্সিজেন কম পায়, এবং এটার কারণে ব্রেন নষ্ট হয়। এবং এই যে নষ্ট হলো, এই নষ্টটা আপনি জীবনে ভালো করতে পারবেন না। তাহলে হোম ডেলিভারি হলো অন্যতম প্রধান কারণ সেরিব্রাল পলসির আমাদের দেশে। তাহলে হোম ডেলিভারি যদি আপনি না করেন, একটা সঠিক জায়গায় ডেলিভারি করেন, তাহলে কিন্তু আপনার এই সেরিব্রাল পলসির কমানো অনেক সম্ভব হয়, মানে সম্ভব। তারপরে হলো কতগুলো ডিজিজ আছে, যেমন মনে করেন উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ কি? যে শরীরের ভিতর কপার জমে যাচ্ছে। কপার সবার শরীরে থাকে, কিন্তু আমরা কপারটা বের করে দিই শরীর থেকে লিভার দিয়ে। সেই যদি লিভার দিয়ে কপারটা না বের করতে পারে, এটাকে উইলসন ডিজিজ বলে। উইলসন ডিজিজ একটা ইম্পর্ট্যান্ট ট্রিটেবল কারণ, যে আপনি যদি এটাকে ট্রিটমেন্ট করেন কিন্তু সেরে যাবে। তাহলে আর কতগুলো আছে যে ব্রেনের ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ বলে, যেমন মনে করেন মেটাক্রোমেটিক লিউকোডিস্ট্রফি, অ্যাড্রেনোলিউকোডিস্ট্রফি আছে। সেগুলোকে যদি আপনি মানে এমআরআই করেন, সেগুলো কিন্তু ধরা যায়। বাচ্চার যদি কোনো গঠনগত ত্রুটি থাকে ব্রেনে, যেমন ব্রেন হচ্ছে একটা খুব জটিল জায়গা, তো এই জায়গায় যদি কোনো ত্রুটি থাকে গঠনগত, আমরা স্কিজেনকেফালি বলি, বা বিভিন্ন রকম ডিসপ্লাসিয়া থাকে, এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার হাত পা ঠিক মতো নাড়াতে পারে না। তাহলে এই রোগটা নির্ণয় হবে কিভাবে? নির্ণয় হওয়ার পদ্ধতি হলো, আমরা সাধারণত এমআরআই করতে পছন্দ করি। ব্রেইনের আমরা যেরকম নিউমোনিয়া হলে বুকের এক্সরে করি, বুকের এক্সরেতে আমরা ফুসফুস দেখতে পারি, তেমনি ব্রেইন দেখা যায় হলো এমআরআই করে। এমআরআই করলে পরে আমরা ধরতে পারি যে ব্রেনের এই জায়গাটায় খুঁত আছে। তাহলে ওই জায়গাটায় খুঁত ধরে তাহলে আমরা বলতে পারি যে এর সেরিব্রাল পলসি হয়েছে। ঠিক আছে? এখন এটার চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে মেইনলি লক্ষণ ভিত্তিক। কীরকম? যে একটা বাচ্চা যদি শক্ত থাকে হাত পা, সেই ক্ষেত্রে আপনার শক্তকে কমানোর জন্য ওষুধ আছে। তারপরে হলো কমনলি আপনার সেরিব্রাল পলসির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে বিভিন্ন রকম খিঁচুনি। একটা কমন খিঁচুনি হলো যে সাউন্ড রিফ্লেক্স এপিলেপসি। সেটা কি? যে যেমন মনে করেন একটু সাউন্ড হলো, মা একটু কাশি দিল, বাচ্চা ঝাঁকি দিয়ে গেল, এটা কিন্তু এপিলেপসি, এবং এটাকে ট্রিটমেন্ট করার দরকার আছে। আরেকটা হলো যে স্কুটার চালু করলো, এই মানে ঘট করে আওয়াজ হলো, তখন উঠলো, এটা সাউন্ড রিফ্লেক্স এপিলেপসি বলে। এটা কিন্তু সেরিব্রাল পলসিতে খুব কমন। তারপরে বিভিন্ন ধরনের এপিলেপসি আছে, যেমন মনে করেন বাচ্চা কিছু সময়ের জন্য শক্ত হয়ে গেল। আমার রোগী আছে, তার বাবা বলতেছে যে যে বাচ্চা শক্তি দেখাচ্ছে আমাকে। 1 বছরের বাচ্চা কিভাবে শক্তি দেখায়, এটা ওটা কোনো মাথায় কেন আসলো আমি বুঝি নাই। তো এইরকম আর কি। তো এতে এপিলেপসি যদি থাকে, এপিলেপসি কিন্তু ব্রেইনের ওই জায়গাগুলোকে নষ্ট করে। যেমন আপনারা বুঝতে হবে যে এই যে আমি ধরেন আঙুলটা নাড়াচ্ছি এরকম, এই নাড়ানোটা সিগন্যাল আসে কিন্তু এইখান থেকে,
মানে যদি ডান পাশ হয় তাহলে ব্রেনের বাম পাশ থেকে সিগন্যালটা আসে। এই সিগন্যালটা ব্রেনের এখানে তৈরি হয়, তারপরে স্পাইনাল কর্ড দিয়ে এখানে নার্ভ দিয়ে এইভাবে এখানটায় আসে। তাহলে এটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটের যে কোনো জায়গায় ব্যত্যয় ঘটে সেখানে কিন্তু মুভমেন্টটা আসবে না। হ্যাঁ, তো একটা বাচ্চার যদি জন্মগত ত্রুটি থাকে যে এখানে ব্রেনে একটা খুঁত রয়ে গেল, সেটাকে কিন্তু আপনি সারাতে পারবেন না পুরোপুরি। আমি দেখেছি এমন যে দিনের পর দিন এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার, মা বাবা ঘুরছেন মানে এই আশায় যে রোগীটাকে ভালো করে ফেলা যাবে, এবং এরকম ঘুরে ঘুরে শেষ মুহূর্তে হয় কি হতাশ হয়ে ওরা চিকিৎসায় ছেড়ে দেন। এইরকম ঘোরা যেরকম সঠিক নয়, আর এরকম শেষ চিকিৎসা ছেড়ে দেওয়াও সঠিক নয়। আপনাকে লেগে থাকতে হবে এবং সঠিক রোগ নির্ণয় করতে লাগবে, এবং তার রোগীর বুদ্ধিমত্তা কতদূর আছে এটা খেয়াল করতে হবে। অনেক বাচ্চা আছে যে হাত পাটা দুর্বল কিন্তু বুদ্ধিমত্তা খুব ভালো। আমি সবসময় বলি যে এই বাচ্চাকে স্কুলে পাঠাও, স্কুলে পাঠালে সে অনেক কিছু ভালো করতে পারে এবং তার রেজাল্ট ভালো হতে পারে। এবং যেটা তার কমন প্রবলেম থাকে সেরিব্রাল পলসির সঙ্গে, খিঁচুনি যদি থাকে, খিঁচুনিকে চিকিৎসা করো। খিঁচুনি হচ্ছে ব্রেনকে নষ্ট করে। ধন্যবাদ।